ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যায়? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আজকে আমরা এই যে তোমাদের যে করোনাকালীন যে সংক্ষিপ্ত সিলেবাস, এই সিলেবাসের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পয়েন্ট গ্যাসে গতিতত্ত্বের শিক্ষার্থ গতদিনে আমরা আলোচনা করছিলাম এবং গতিতত্ত্ব থেকে গতিশক্তির হিসাব আমরা দেখছিলাম কিভাবে করতে হয়। আজকে গতিতত্ত্ব ব্যবহার করে আমরা প্রবলেম গুলো দেখবো, কিভাবে প্রবলেম গুলো সলভ করছে বিভিন্ন বইয়ে। তাই গতিতত্ত্বের প্রবলেম নিয়ে আলোচনা। তার আমরা পাঁচটা সমীকরণ পাইছিলাম গতদিনে। এই পাঁচটা সমীকরণের ব্যবহার, তার মধ্যে 4টা সমীকরণের অঙ্ক আসে পরীক্ষায়। আমরা 5টা সমীকরণই ব্যবহার করে কাজ করব। তাই আমরা একটা অঙ্ক দেখাই। এখানে তোমাদের বলছে যে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার মার্কারি চাপে কার্বন ডাই অক্সাইড অণুর বর্গমূল গড় বর্গবেগ বের করতে হবে। তা আমাদের সূত্র তো জানা আছে, যে এই সূত্রটা আমরা ব্যবহার করব। লিখে নাও, c=√3RT/m বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ। তো এখানে আর এর মানটা জুলে বসাইছে, তাপমাত্রাকে পরম তাপমাত্রাকে নিয়ে গেছে। এখানে একটা জিনিস মনে রাখবে যে যখন তাপমাত্রা দেয়া থাকবে তখন চাপ কোনো ফাংশন না, চাপের কোনো সমস্যা, আমাদের চাপ এমনি দেয়া থাকলেও চাপের কোনো অ্যাক্টিভিটি নাই। এটা মনে রাখবে, তাপমাত্রা থাকলে চাপের কোনো অ্যাক্টিভিটি থাকে না। আর তারপরে আণবিক ওজনটা বের করতে হবে। আণবিক ওজন আমরা জানি, আণবিক ওজন হলো ওই গ্রাম পার মোল করতে হয়। এটাকে অবশ্যই কেজি করতে হবে। কারণটা কি, এই এখানে জুল ব্যবহার করা হয়েছে। এই জুলের কারণে এটাকে কেজিতে ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবে। এই জায়গাটায় ছাত্ররা অনেক ভুল করে, ওই গ্রাম রেখে অঙ্ক করে, অঙ্ক ভুল হয়ে যায়। হ্যাঁ, তারপরে তোমার আমরা এখন দেখি এখানে যদি মানগুলো বসাই, 3 তো আছেই, আর এর মানটা বসাই দিল। হ্যাঁ, আর এর মান বসাই দিল, আর তাপমাত্রাটা কেলভিনে বসালো, আর 44 এটা জুলে বসালো। এবং এই কাজগুলো করে যে এককটা আসলো, এটা মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আসলো একক। এখানে তোমাদের এককটা ট্রান্সফার করে দেখাইছে, জুল সমান হলো নিউটন মিটার। নিউটন মিটারকে ট্রান্সফার করছে, নিউটনকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ট্রান্সফার করছে, আর মিটারটা রয়ে গেছে। হ্যাঁ, এই দুটো গুণ করলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার থাকে। এই কেজির সাথে নিচের কেজি ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে। তাহলে আমরা পাচ্ছি এটা আণবিক এটার বেগ হচ্ছে 408 .25 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একটা অণুর বেগ কত হতে পারে, 408 মিটার প্রতি সেকেন্ডে। তাহলে 408 মিটার তোমার বেগ হলো আমরা 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে চাপটা কিন্তু কোনো কাজে লাগলো না। হ্যাঁ, এটা একটু মনে রাখবে। অঙ্কে অনেক সময় এরকম মান দেওয়া থাকে, ছাত্ররা কনফিউশনে পড়ে যায় যে চাপটা আবার কি করব। চাপটা কোনো কাজে লাগলো না, আমাদের শুধু তাপমাত্রাটা কাজে লাগলো। তাপমাত্রা থাকলে তাপমাত্রা কাজে লাগাইতে হবে, আর সংকেত থেকে আণবিক ওজন বের করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই তোমাদের কাজগুলো করতে হবে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? অঙ্কটায় একটু জিনিস মনে রাখবে, কেজি করতে হবে যদি জুল ব্যবহার করো, আর যদি তুমি জুল না করে অন্য কাজ করো তাহলে অন্য একক। তাহলে এই হলো হিসাব। এই হিসাবগুলো তোমাদের পরীক্ষায় আসে। আমরা আরেকটা অঙ্ক দেখি। হ্যাঁ, এরকম অনেক অঙ্ক তোমাদের দেয়া আছে, দেখবে। আমরা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে অ্যামোনিয়া অণুর আরএমএস বেগ বের করতে বলছে। আরএমএস মানে রুট মিন স্কয়ার স্পিড।
তাহলে এখানেও একই কাহিনী করছে, কনফিউশনে ফেলার জন্য আমরা এখানে অ্যাটমসফিয়ার দিয়ে রাখছে, চাপের কোনো ভূমিকা নেই, আমরা একটু আগে বলছি। আর এখানে মান বসায় দিয়ে এই যে 663 মিটার পার সেকেন্ড বের করে ফেললো স্পিড। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে তোমাদেরকে। আর হলো আর কি, এই সূত্রটা মনে রাখলেই অঙ্কগুলো করতে পারবে। আর কতগুলো অঙ্ক দেওয়া থাকে যেখানে তোমার সরাসরি শুধুমাত্র চাপই থাকে। হ্যাঁ, শুধুমাত্র তাপমাত্রা দেওয়া থাকে, সরাসরি এই অণুর সংকেত বলে দেওয়া আছে। এইখানে তোমাদের একটু মনে রাখতে হবে, অক্সিজেন অণু বলছে তাহলে O2 সংকেত নিতে হবে, আর যদি অক্সিজেন পরমাণু বলতো তাহলে তোমাদের শুধু O সংকেত নিতে হইতো। তো অক্সিজেন অণুর আণবিক ভর হলো 32 এবং 32কে কেজি করতে হবে, কেজি করে হিসাব করতে হবে। এখানে হিসাবের মধ্যে 32 ব্যবহার করছে এরা, আর এখানে আর্গ ব্যবহার করেছে। হ্যাঁ, এই জুলকে আর্গে ট্রান্সফার করছে, যেহেতু এটা গ্রাম আছে আর এখানে আর্গ আছে, এইখানে আমাদের মিটার পার সেন্টিমিটার পার সেকেন্ডে উত্তর আসবে, ওটাকে মিটার পার সেকেন্ড করে দিয়ে উত্তর হয়ে গেছে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে ইউনিট গুলোর দিকে। এই ইউনিট গুলো দিয়ে ছাত্ররা অনেক ভুল করে, আমি দেখেছি আমাদের খাতা দেখতে হয় এই কেজি এই জুল ব্যবহার করে এটা কেজি করতে হবে, আর এখানে যদি আর্গ ব্যবহার করো তাহলে এটাকে গ্রামে রাখতে হবে। তো এই হচ্ছে হিসাব। আরেকটা তোমাদের সূত্র আছে, আরেক ধরনের অঙ্ক তোমাদের দেয় পরীক্ষায়, সেটা একটু দিই। তোমরা এই বিষয়গুলো পেয়ে যাবে। তোমরা কি আমার ইউটিউব চ্যানেল দেখো? আমি ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাসগুলো আপলোড করে দিই প্রতিদিন। অনেকেই দেখে, দেখার পরিমাণটা কম। আচ্ছা, এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের ঘনত্ব দেয়া আছে। এখানে কিন্তু আণবিক ওজন দেয়া নেই, তাহলে ঘনত্ব থেকে আণবিক ওজন বের করতে হবে আগে। হ্যাঁ, এই ঘনত্ব থেকে আণবিক ওজন কেমনে বের করতে হয়, এই যে এখানে করে দেখাইছে। আগে ঘনত্ব থেকে তোমাদের আণবিক ওজন বের করে নিতে হবে। এটা সূত্র আছে, সূত্র তোমরা জানো, এই গ্যাসের সূত্র থেকে এই সূত্রটা বের করে নিয়ে আণবিক ওজন বের করছে। তারপরে তোমাদের এই অঙ্কটা করছে। এখানে এরা সংক্ষিপ্ত করছে, এখানে সংক্ষিপ্ত করা ঠিক হয়নি, এটা বিস্তারিত করা লাগতো। হ্যাঁ, বিস্তারিত করে দেখিয়ে তারপরে তোমাদের কাজ করতে হবে। যেমন আমি এই অঙ্কটা আরেকটা অঙ্ক দিচ্ছি এরকম, যেটা বিস্তারিত করে দেখিয়েছে। কিভাবে করছে দেখো, ঘনত্ব দেয়া আছে। এই একটা ঘনত্ব থেকে আমাদের 1 লিটার গ্যাসের ভর হলো এত গ্রাম, ঘনত্ব থেকে আমরা বলতে পারছি। হ্যাঁ, এই ঘনত্ব ব্যবহার করে 1 লিটার এনটিপিতে 1 লিটার গ্যাসের গ্রাম বের করলো, তাহলে 22.4 লিটারের ভর কত হবে এটা বের করলো। যে সেই 22.4 লিটার জানি আমরা, এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 1 মোল গ্যাসের ভরও হচ্ছে আণবিক ওজন। তাহলে 1 মোল গ্যাসের আয়তন থেকে আমাদের 1 লিটারের ভর থেকে 1 মোল গ্যাসে 22.4 লিটারের ভর বের করা হলো। এটা আণবিক ওজন বসানো হলো এবং আণবিক ওজন বসিয়ে তোমাদের এখানে শক্তিটাকে আর্গে করেছে। তোমরা ইচ্ছা করলে কেজিতে করেও অঙ্ক করতে পারবে। এইভাবে উত্তর করতে হবে। তাহলে এখানে যে কাজটা করা হলো ঘনত্ব থেকে ভর বের করা, এই কাজটা করে তোমাদের কাজটা করতে হবে। তো এখানেও এরকম অনেক প্রবলেম থাকে, ঘনত্ব থেকে ভর বের করতে হয়। এবং আরেকটা ঘনত্ব থেকে ভর বের করার আরো সূত্র আছে, আমরা সেই সূত্রটা ব্যবহার করে দেখি কি হয়। আরেকটা সূত্র আছে, আমি অঙ্কগুলো তোমাদের দিয়ে দিব, এই ইয়াতে তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এখানে দেখো, এই গ্যাসের এত ঘনত্ব দেয়া আছে, ঘনত্ব থেকে এখানে আণবিক ওজন বের করছে। দেখো, এটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব দেয়া আছে। তাহলে 27 ডিগ্রি থেকে আমাদের 0 ডিগ্রিতে ঘনত্ব বের করতে হবে। 0 ডিগ্রি মানে 273 কেলভিন তাপমাত্রায়। এটা ঘনত্ব বের করার পরে 22.4 লিটারের ব্যবহার করে আমরা এটা আণবিক ওজন বের করলাম। তাহলে এখানেও আরেকটা টেকনিক ব্যবহার করেছে। যেহেতু ঘনত্বটা দেয়া আছে 27 ডিগ্রিতে,
হ্যাঁ, তাহলে 27 ডিগ্রি থেকে এটা 0 ডিগ্রিতে ট্রান্সফার করতে হলো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কত হবে? এটা 0 ডিগ্রিতে ট্রান্সফার করে তারপরে সেই ঘনত্ব ব্যবহার করে এনটিপিতে ঘনত্ব বললাম এত পেলাম, তাহলে 22.4 লিটারের আয়তন ঘনত্ব কত হবে, 1 মোলের ভর কত হবে সেটা বের করা হলো। বের করে সেইটা এখানে এম এর জায়গায় বসিয়ে দিয়ে আমরা অঙ্ক করে ফেললাম। তো এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। কিভাবে করতে হয় বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রবলেম দেওয়া আছে এবং সবগুলো প্রবলেম ব্যবহার করে তোমাদের কাজগুলো করতে হবে। আর এই হলো তোমাদের একটা হিসাব। আরেকটা হিসাব আছে তোমাদের এখানে, সেটা হলো যে দুইটা গ্যাসের বেগের তুলনা করা, এরকম অঙ্ক থাকে। হ্যাঁ, আমরা দেখি যে দুইটা গ্যাস ভর দেওয়া আছে দুই রকম, 71 আর 40। 27 ডিগ্রি সেলসিয়াস আমাদের আরএমএস বেগের তুলনা করো। তাহলে এ এর বেগ আগে বের করতে হবে, বি এর বেগ বের করতে হবে, তারপর তুলনা করে বলতে হবে কোনটা বেশি কোনটা কম। তো এটা জানো যে তুলনা মানে উচ্চতর দক্ষতার বিষয়। তাহলে উচ্চতর দক্ষতার বিষয়গুলো তুলনা করে বলে দিতে হবে যে কে বেশি ছোটাছুটি। আমরা যদি আণবিক ওজন দিয়েও বলতে পারতেছি। হ্যাঁ, আণবিক ওজন 71 এবং আণবিক ওজন 40, যে হালকা তার বেগ বেশি হবে আর যে 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 ভারী তার বেগ কম হবে। এটা আমরা গতদিনে আলোচনা করছিলাম, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি। তাহলে হালকা এবং এই ভারী দিয়ে যদি তুমি বলো তাহলে তোমার হয়ে যাবে এটা অনুধাবন স্তরের প্রশ্ন, অনুধাবনের জায়গায় তুমি থাকবে। আর যদি তুমি হিসাব করে দেখো তাহলে তুমি প্রয়োগের জায়গায় চলে গেলা। হ্যাঁ, প্রয়োগ করে তারপর তুমি যখন হিসাব করে দুইটা তুলনা করে বলে দিতে পারতেছো তখন তোমাকে এটা উচ্চতর দক্ষতায় নিয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তুমি কোন স্তরে অ্যান্সার করতে চাচ্ছ সেই স্তর অনুযায়ী তোমাকে হিসাব নিকাশ গুলো চালাইতে হবে। এখানে কারো কোনো প্রশ্ন? না স্যার। কোনো প্রশ্ন নেই? আচ্ছা, সামনে ষষ্ঠ সপ্তাহ থেকে তোমাদের রসায়নের ইয়ে দিবে, এই অ্যাসাইনমেন্ট দিবে। তোমরা জানো আজকে দ্বিতীয় সপ্তাহ যাচ্ছে। হ্যাঁ, তখন তোমাদের কোনো প্রবলেম হলে সরাসরি যোগাযোগ করবে আমাদের সাথে। আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের গড় গতিশক্তি হিসাব করো। এখানে একটা নতুন একটা বিষয় আসলো, গতিশক্তি। এখানে এতক্ষণ আমরা বেগ নিয়ে কথা বলছিলাম, এখন গতিশক্তি নিয়ে কথা বলবো। গতিশক্তি সূত্র তোমাদের জানা আছে। এখানে একটা এন থাকে, এনটা এখানে এরা দেয়নি। হ্যাঁ, এক মোলের একটা অণুর গতিশক্তি বের করতে বলছে। তাহলে একটা অণুর বেগ বের করতে গেলে আণবিক ওজন দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলেই হয়। তো আগে মোট গতিশক্তিটা এটা পার মোলে গতিশক্তি বের করছে এরা। এরা এই এককের মধ্যেও একটু ভুল করছে। হ্যাঁ, এখানে অণুর এই এখানে এন এর মান হবে 1 ধরে নিয়ে কাজ করছে এখানে। আর এখানে হবে পার মোল। হ্যাঁ, পার মোল থাকবে। এখানে একটু ঠিক করে নিও তোমরা, পার মোল থাকবে। এবং পার মোল উপরে যে পার মোল জুল পার মোল আছে, আর নিচে তোমার এই অ্যাভোগাড্রো সংখ্যার একক জানো যে পার মোল হয়। হ্যাঁ, এটা একক হলো পার মোল। এই একক দুইটা পার মোল কেটে যাবে, কেটে যেয়ে তোমার থাকবে হলো জুল, এত জুল। তাহলে এইভাবে তোমাদের এই অঙ্কটা একটু কারেকশন করে করতে হবে। যে বইয়ে এই অঙ্কটা দেওয়া ছিল সেই বইয়ে এইভাবে করাতে একটু ভুল হয়েছে। এটা তোমাদের দক্ষতা স্তরের পরিচয় দিবে না। হ্যাঁ, তারপরে তোমার এরকম আরো ওই হিসাবের অঙ্ক আছে, অঙ্কগুলো করতে হবে। তো সূত্রটা একটু মনে রাখবে যে সূত্রটা হলো 3/2 nRT। এন শব্দটি এনটি ব্যবহার না করলে অঙ্ক ভুল হবে, কারণ সূত্র সরাসরি তোমার এন দেওয়া আছে। তাহলে আমরা এরকম এন যুক্ত একটা অঙ্ক করে দেখি, অঙ্ক দেই। এই যে এটা সঠিক অঙ্ক। তো 27 ডিগ্রি সেলসিয়াস আমাদের 1.6 গ্রাম অক্সিজেনের উপস্থিত অণুসমূহের মোট গতিশক্তি মোট শক্তি হিসাব করতে বলছে, টোটাল এনার্জি। তাহলে মোট গতিশক্তি হিসাব করতে গেলে আমাদের
আয়তন এটা হলো তাপমাত্রা টি হবে, এটা ভুল করছে এটা। আর আর এর মান তোমাদের দেওয়া আছে, ডাব্লু পরিমাণ দেওয়া আছে। হ্যাঁ, তাই ডাব্লুর পরিমাণ দেওয়া থাকলে আর এম হলো আণবিক ওজন, অক্সিজেনের আণবিক ওজন 32 গ্রাম পার মোল। এটা বসিয়ে দিলে তোমাদের এই যে এখানে ডাব্লুর মান 1.6 গ্রাম, আর এটা কেজি করে ফেলছে এরা 1.6 কেজি, আর 32 কেজি করে ফেলছে। দরকার নাই, গ্রাম থাকলেও কোনো সমস্যা হইতো না। আর এটা জুলে করেছে, আর এটা হলো টেম্পারেচার টিতে করেছে, টিতে করে সম্পূর্ণটা বাইরে জুল লিখেছে এরা। হ্যাঁ, সম্পূর্ণটা বাইরে জুল, তাহলে এত জুল হলো টোটাল এনার্জি। তা এই হলো হিসাব নিকাশ। এখানে আমরা অনেক অনেক প্রশ্ন করতে পারি, অনেক ধরনের প্রশ্ন এখান থেকে হয়। হ্যাঁ, তাহলে এইটা একটু মাথায় রাখবে তোমরা, এই শক্তির হিসাব কিভাবে করতে হয়। এই হচ্ছে তোমাদের গ্যাসের বেগ এবং শক্তির হিসাবের অঙ্ক। আমি আরো অঙ্ক দিয়ে দিব তোমাদেরকে, এগুলি সবগুলো তোমরা করবে, এবং আমি আরো প্রশ্ন দিয়ে দিব, সেগুলি তোমরা সবগুলো আহ, তুলবে, দেখবে। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে যে পড়াটা সেটা হলো বাস্তব গ্যাস। হ্যাঁ, বাস্তব গ্যাস আমরা যে বলি, বাস্তব গ্যাস, রিয়েল গ্যাস। হ্যাঁ, বাস্তব গ্যাস আমাদের যে সূত্রগুলো, যে সূত্রটা আমরা পাইছি, সেই সূত্রটা হলো আদর্শ গ্যাসের সূত্র, পিভি ইকুয়াল টু এনআরটি। কিন্তু বাস্তব গ্যাসের বিষয়ে যখন আমরা বলবো, বাস্তব গ্যাস নিয়ে যে বিজ্ঞানীরা কাজ করেছেন, এবং তোমরা বলতে পারো স্যার অ্যাভোগাড্রো, চার্লস, গেলুশাক, তারপরে তারপরে হলো বয়েল, ওরা কি বাস্তব গ্যাস নিয়ে কাজ করেনি? ওনারাও বাস্তব গ্যাস নিয়ে কাজ করেছে, কিন্তু ওনাদের কিছু এলোমেলি ছিল, সেই কিছু সমস্যা ছিল, সমস্যাগুলো ওনারা ব্যাখ্যা করতে পারেন নাই। পরবর্তীতে বিজ্ঞানী অ্যামাগা এবং অ্যান্ড্রুজ, আরো অনেক বিজ্ঞানী মিলে গবেষণা করেছেন। অ্যামাগার রেখা প্রদান, বাস্তব গ্যাস অ্যামাগার রেখা প্রদান করে। আমরা জানি যে আদর্শ গ্যাসের সমীকরণে যদি আমরা অণুসমূহ সমীকরণের অনুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের পি বনাম চাপ বনাম পিভি রেখা যদি আমরা অঙ্কন করি, তাহলে আমরা একটা সরল রেখা পাবো। কেমন সরল রেখা পাবো আমরা একটু দেখে দিই। এই যে এরকম সরল রেখা পাবো। হুম, এই যে এদিকে পি, এদিকে পিভি যদি টানি, তাহলে আমরা এরকম নিম্ন তাপমাত্রায় এই সমান্তরাল রেখা পাবো, উচ্চ তাপমাত্রায় সমান্তরাল রেখা পাবো। এই রেখা সব পিভি, পি বনাম ভি যদি বাস্তব গ্যাস হয়, আদর্শ গ্যাস হয়, তাহলে এরকম সরল রেখা দিবে। কিন্তু বাস্তব গ্যাসগুলো কিন্তু এই সরল রেখা দেয় না। বাস্তব গ্যাসগুলো কি করে? বাস্তব গ্যাসগুলো এমাগার সাহেব যখন রেখা তৈরি করছিলেন, তিনি দেখছেন যে বাস্তব গ্যাসগুলো বিভিন্ন রকম, বিভিন্ন দিকে রেখা দেয়, বিভিন্ন গ্যাস বিভিন্ন দিকে রেখা দেয়। হ্যাঁ, বাস্তব গ্যাসগুলো যদি আদর্শ আচরণ করতো তাহলে একই রেখা পাওয়া যেত, কিন্তু বাস্তব গ্যাসগুলো এরকম বিভিন্ন দিকে রেখা দিচ্ছে। হ্যাঁ, পি বনাম পিভি রেখা। তা পি বনাম পিভি বা আদর্শ গ্যাসের রেখাটা এটা হলো সরল রেখা হবে, পি এর সমান্তরাল সরল রেখা। আর বাস্তব গ্যাসগুলো এরকম বিভিন্ন দিকে রেখা দেয়, কোনোটাই আদর্শ গ্যাসের অনুরূপ হয় না। তবে একটা মজার বিষয় হলো যে এদের শুরু যেখানে নিম্ন চাপে, এরা সবাই এক জায়গায় শুরু হচ্ছে, আর কোনো না কোনো সময় কোনো কোনো গ্যাস এই আদর্শ গ্যাসের সাথে মিলে যাচ্ছে কোনো কোনো জায়গায়। তাহলে এই সকল জায়গায় এরা আদর্শ গ্যাসের মতো আচরণ করতেছে, উচ্চ চাপেও একটা করতেছে কিছু কিছু গ্যাস, আর নিম্ন চাপে তো সবাই এক জায়গায় শুরু হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে নিম্ন চাপে এই গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আর উচ্চ চাপে কোনো কোনো জায়গায় করে, সব জায়গায় করে না, এক জায়গায় করে উচ্চ চাপে। তো এই বিষয়টাই আমরা এখানে যে রেখাগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে আসি, বিভিন্ন গ্যাসের জন্য আমরা পাইছি,
হ্যাঁ, সেই রেখাগুলো আমরা দেখতে পারি। তো এই রেখাগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য উনি চেষ্টা করেছেন। পরবর্তীতে কম্প্রেসিবিলিটি বলে একটা কথা তিনি নিয়ে আসছেন। তা বাস্তব গ্যাসের আমরা যে রেখাগুলো পাইছি সেই রেখাগুলো নিয়ে একটু যদি স্টাডি করা হয়, বনাম পিভি রেখা, তাহলে আমরা দেখতে পাই যে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে এই চাপ টিক চিহ্নের আকার ধারণ করেছে। এই যে টিক চিহ্ন হয়েছে এরকম। হ্যাঁ, আর প্রথমে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার কি হয়েছে, প্রথমে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ আয়তন রেখা কমতে থাকে এবং একটি সর্বনিম্ন মানে পৌঁছানোর পর বৃদ্ধি পেতে থাকে। এই যে একটা অপটিমাম পজিশনে আসছে, নিচের দিকে সর্বনিম্ন মানে আসছে। হ্যাঁ, সর্বনিম্ন মানে পৌঁছায়, তারপরে আবার বাড়তে থাকে। হ্যাঁ, এবং কিছু গ্যাসের ক্ষেত্রে এই রেখা আদর্শ মানকে অতিক্রম করে যায়। হ্যাঁ, কিছু গ্যাসের ক্ষেত্রে এই রেখাটা আদর্শ মানকে অতিক্রম করে গেছে, কার্বন মনোক্সাইড, মিথেন গ্যাসের ক্ষেত্রে। কিন্তু কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এটা নিচেই থাকে, কখনোই এটা আদর্শ গ্যাসের রেখাকে অতিক্রম করে না। তার আগে এটা তরল হয়ে যায়, তরল বা কঠিন হয়ে যায়। আর তবে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে উচ্চ চাপ অঞ্চলে আদর্শ রেখাকে অতিক্রম করতে পারে না। নিম্ন চাপে শূন্যের কাছাকাছি সকল গ্যাসই আদর্শ রেখার থেকে শুরু হয়েছে। এখানে একটা মজার বিষয়, 10 বায়ুমণ্ডল চাপের সকল রেখাই আদর্শ রেখা থেকে অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই কারণে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র সমূহ আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তো এর থেকে অ্যামাগার সিদ্ধান্ত করেন যে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। 2 নম্বর সিদ্ধান্ত হলো এদের চাপ আয়তন গুণফল চাপের সাথে পরিবর্তিত হয়। 3 নম্বর কথা হলো চাপ বৃদ্ধির সাথে সাথে হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাস সমূহ চাপ আয়তন গুণফল বৃদ্ধি পায়। এই যে এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন, হিলিয়াম সরাসরি বৃদ্ধি পেয়েছে, এরা কখনোই নিচের দিকে নামে না। আর নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে এই রেখা টিক চিহ্ন আকার ধারণ করে। প্রথমে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা নিম্ন গুণফলের মান কমতে থাকে এবং একটি সর্বনিম্ন মানে পৌঁছানোর পর চাপ বৃদ্ধির সাথে থেকে বৃদ্ধি পেতে থাকে, এবং কিছু গ্যাসের ক্ষেত্রে এই রেখা আদর্শ মানকে অতিক্রম করে যায়। আর তবে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই মান আদর্শ রেখাকে অতিক্রম করতে পারে না। এই সিদ্ধান্তগুলো উনি দেখলেন। আরো একটা বিষয় তিনি দেখছেন, সেটা হলো যে যেটা একটু আগেই বলছি, যে সবগুলো রেখাই শুরু হচ্ছে এক জায়গায়। নিম্নচাপে সকল রেখাই আদর্শ রেখার সাথে মিশে যায়, বিধায় উক্ত অবস্থায় সকল গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই যে 5টা অবজারভেশন, এই অবজারভেশন গুলো আমরা কিন্তু প্রশ্ন করি মাঝে মাঝে যে অ্যামাগার পর্যবেক্ষণ সমূহ লিখো। এই পর্যবেক্ষণ সমূহ এরকম পয়েন্ট করে কেউ দিতে পারে না। হ্যাঁ, তোমরা একটু যারা আছো আমাদের ছাত্র, তারা আশা করি এটা পারবে। আমি তো খাতা দেখি অন্য কলেজের, যখন বার্ষিক পরীক্ষা খাতা বা ফাইনাল পরীক্ষা খাতা, তখন এগুলি দেখি যে এরা পারে নাই। আমার ছাত্ররা হয়তো পারে, তাদের খাতা তো আমি দেখতে পাই না। তাহলে এই হলো তোমার বাস্তব গ্যাসের বিষয়। বাস্তব গ্যাসকে তরল করা যায়। হ্যাঁ, এটা একটা পয়েন্ট আছে, আমি প্রথমেই লিখছিলাম যে বাস্তব গ্যাসকে অ্যামাগার্ট পরীক্ষায় তার সিদ্ধান্তগুলো আমরা পাইছি। আর বাস্তব গ্যাসের জন্য জুল থমসন ফলাফল পাওয়া যায়। জুল থমসন ফলাফল কি? হঠাৎ সম্প্রসারণে গ্যাস শীতলতর হয়। এটা তোমরা নিজেরা করে দেখতে পারো, আমি একটু দেখি তোমরা করতে পারতেছো কিনা, এবং তার সাথে সাথে আমি ছবিটাও তুলে ফেলি তোমাদের। হ্যাঁ, তোমরা একটু সবাই ক্যামেরা চালু করো, ছবি তুলতে হবে। আর হলো আর একটা কাজ দিব, সেই কাজটা করতে হবে। কাজটা হলো সবাই আমার দিকে তাকাও, আর হাতটা মুখের কাছে নিবে এবং একটা ফু দিবে। বাতাসটা কেমন বলো দেখি। মুখ থেকে যে ফু দিলে বাতাসটা কেমন হলো, ঠান্ডা না গরম? স্যার গরম। গরম হলো। আচ্ছা, গুড।
এখন দূরে হাতটা এরকম দূরে রাখো, মুখ থেকে দূরে রেখে ফু দাও আবার। ঠান্ডা না গরম? ঠান্ডা। 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 তাহলে কেন এটা হচ্ছে? একই বাতাস, মুখের কাছে গরম, দূরে ঠান্ডা। এটাই হলো জুল থমসন ফলাফল, যে হঠাৎ সম্প্রসারণে গ্যাস শীতলতর হয়। এইটা বিজ্ঞানীরা আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটা পাই, কিন্তু এই কথাটাই তিনি বলছেন। তা তোমরা একটু সবাই ক্যামেরা চালু করবে এবং এই পরীক্ষাটা সবাই করবে ক্যামেরার সামনে। আমি তোমাদের ছবি তুলে নেব। হ্যাঁ, আমাদের যেহেতু রিপোর্ট করতে হয় তোমরা জানো। হ্যাঁ, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আজকে? কতজন দেখতে পাচ্ছ তোমরা? 19 জন। 20 তো আমি সহ। আমি সহ 20। আমাদের অনেক ক্যাসাল, এটার নাম লিখতে হবে। ছবি তুলতে হবে। ওকে, এখন তোমাদের ছবি নেব না? রেডি? সবাই ক্যামেরা চালু করে আমাকে দেখো। ছবিটা নিয়ে নি, সবাই চালু করো। পরীক্ষা মুখের কাছে পরীক্ষা, হাত নিয়ে পরীক্ষাটা করো, একটা অ্যাক্টিভিটি হচ্ছে। হ্যাঁ, আমরা একটু দেখি। ওই যে পরীক্ষাটা করো সবাই। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আর সবাই চালু করে নেই, চালু করো তাড়াতাড়ি। আচ্ছা, আমার ক্যামেরায় দেখো, তোমরা দুইটা স্ক্রিন দেখতে পাবে। দুইটা স্ক্রিন কিভাবে করলাম? ডাবল স্ক্রিনে আমি ক্লাস নেই, তোমাদের এই স্ক্রিনে আমি আমার ভিডিও চলে, তোমাদের দেখা যায়, আর ওপাশের স্ক্রিনে আমি তোমাদের যেটা দেখাচ্ছি ওটা দেখা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা কাজ শিখলাম আজকে, একটা বিজ্ঞানের কাজ, যে আমরা বাস্তব গ্যাসকে হঠাৎ সম্প্রসারণ করলে শীতলতর হয়। আরেকটা বিষয় হলো বাস্তব গ্যাসকে তরল করা যায়। আমরা তো তরল গ্যাস অনেক ব্যবহার করি, সিএনজি, এলপিজি, এলএনজি, তরল বায়ু, তরল গ্যাস সমূহ, অনেক তরল গ্যাস আমরা সিলিন্ডারে করে ব্যবহার করছি দৈনন্দিন জীবনে। এবং অক্সিজেন, তরল অক্সিজেন আমরা এখন সরবরাহ করতেছি মানুষের জীবন মরণ সমস্যার ক্ষেত্রে। করোনাকালীন সময়ে তরল অক্সিজেনের অনেক চাহিদা। তাই তরলীকরণের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয়ে আমাদের ধারণায় আসছে। একটা হলো যে বাস্তব গ্যাসের সংকট তাপমাত্রার অস্তিত্ব, সংকট চাপের অস্তিত্ব এবং সংকট আয়তনের অস্তিত্ব। এই তিনটা জিনিস আবিষ্কার করছে বিজ্ঞানীরা, যে এই তিনটা জিনিসের উপরে নির্ভর করে গ্যাস তরল করা হয়। তাহলে আরেকটা কি, বাস্তব গ্যাসের জন্য তত্ত্ব প্রয়োজন হলো। হ্যাঁ, তাহলে তত্ত্ব দিতে হবে বাস্তব গ্যাসের জন্য। বাস্তব গ্যাস যখন তরল করা গেল তখন তত্ত্বের বিষয় আসলো, এবং তত্ত্ব ভ্যান ডার ওয়ালস তত্ত্ব তোমরা পড়বে, তোমাদের পড়ানো হবে আজকে। আর এছাড়া আরো অনেক তত্ত্ব আছে। আরেকটা হলো তোমার ক্রায়ো প্রযুক্তি। বাস্তব গ্যাসের এই তত্ত্বগুলো যখন আসার পরে বিজ্ঞানীরা ক্রায়ো প্রযুক্তি বা অতি শীতল প্রযুক্তি আবিষ্কার করলো এবং তা প্রয়োগ করলো। তো তত্ত্বটা যদি না আসতো তাহলে ক্রায়ো প্রযুক্তিটা আসতো না। তাহলে আমরা নতুন একটা বিষয় দেখতেছি, ক্রায়ো প্রযুক্তি। তোমরা এই আইসিটি তে পড়ো, ক্রায়ো সার্জারি বলে একটা কথা আছে আইসিটি তে প্রথম অধ্যায়ে। হ্যাঁ, এইসব মডার্ন প্রযুক্তি, হ্যাঁ, এইসব আমরা ক্রায়ো সার্জারি করে আমরা সার্জারি কাজ চালাচ্ছি। তাহলে এই বিষয়গুলো এই গ্যাসের উপরে নির্ভর করে, গ্যাসের তত্ত্বের উপর নির্ভর করে আসছে। তাহলে বাস্তব গ্যাসের আর আদর্শ গ্যাসের বিষয়টা যখন আমরা তুলনা করি, তখন দেখি যে আদর্শ গ্যাসের যে সমীকরণটা সেটা একটা সীমান্তিক সমীকরণ।
সীমান্তিক বুঝো? এটা সীমান্তিক বলতে একটা শর্ত সাপেক্ষ সমীকরণ। বাস্তব গ্যাসের জন্য আমরা রিয়েল গ্যাসের জন্য এই টেম্পারেচার যত বেশি হয় রিয়েল গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কিন্তু টেম্পারেচার যখন কমে যায় তখন এটা একটা একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে আর এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তো এই বিষয়টা আমরা পাচ্ছি। আর তোমার তো এখানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, তাহলে এর জন্য তাহলে কি করতে হবে? এর জন্য বিজ্ঞানীরা কিছু তত্ত্ব দিলেন। অ্যামাগার সূত্রের রূপে তত্ত্ব আসছে তোমাদের। তারপরে তোমার তোমার গ্যাস তরলীকরণের বিষয়টা আবিষ্কার হলো। তারপরে ভ্যান ডার ওয়ালস তত্ত্ব দিলেন। তা আমরা সেই অ্যামাগার যে রেখাগুলো আসছে সেই রেখাগুলোর উপরে কথাবার্তা বলি একটু। অ্যামাগার সমীকরণটা থেকে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ যেটা আছে সেটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা সমান হবে না। এই জায়গাটাই বুঝো, সমান হবে না। তাহলে এখানে কি হবে? তাহলে একটা কিছু আমাদের সমান করার জন্য একটা কিছু রাশি নিয়ে আসতে হবে। সেই রাশিটার নাম হলো সংকোচন গুণাঙ্ক। এই সংকোচন গুণাঙ্ক গুণ করে দিয়ে আমরা এটা সমান করলাম এবং সংকোচন গুণাঙ্ক সমান লিখলাম হলো পিভি বাই এনআরটি। তাহলে এইটা যদি 1 হয় তাহলে গ্যাসটা হবে আদর্শ গ্যাসের মতো, আর এটা যদি লেস দেন 1 হয় তাহলে এটা সংকোচনশীল লেস দেন 1 হবে, এটা গ্রেটার দেন 1 হতে পারে। তাহলে তিনটা কন্ডিশন আছে জেড এর। জেড 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে। জেড কখনো শূন্য হবে না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। আমরা হয়তো প্রশ্ন করার সময় করতে পারি যে জেড এর মান কি কি হতে পারে। 0 লেস দেন 0 গ্রেটার দেন 0 আর 1 লেস দেন 1 গ্রেটার দেন 1 আর 0। তাহলে ওই 0টা ভুল হবে অবশ্যই। তাহলে লেস দেন গ্রেটার দেন 1 হলে এরকম হবে, উপরের দিকে চলে যাবে, আর লেস দেন 1 হলে নিচের দিকে নামবে। নিচের অংশটা লেস দেন 1, আর ইকুয়াল টু 1 হলে সমান হবে, আদর্শ গ্যাসের মতো হবে। আর এই এই রেখার উপরে যদি যায় তাহলে এটা গ্রেটার দেন 1। তাহলে এই তিনটা পজিশন আমাদের মনে রাখতে হবে অ্যামাগার রেখায়। তাহলে এই হলো বিষয়টা। তারপরে বিজ্ঞানী জুল থমসন যে প্রভাবটা বলছে সেই প্রভাবটা তো তোমরা জানোই, ফুয়ের পরীক্ষা একটু আগেই করছো তোমরা। হ্যাঁ, জুল থমসনের প্রভাবটা একটু বলে দিই। এই পরীক্ষাটা আমরা এটা বাস্তব জীবনে করা হয় তোমার দিয়ে, ওই যে কিছু পাথর পাওয়া যায়, এই পাথরের মধ্যে দিয়ে ছিদ্র থাকে। আমরা এই উচ্চ চাপপিষ্ট গ্যাসকে সছিদ্র প্লাগ বলে পাথরের ভিতর দিয়ে বদ্ধ তাপীয়, মানে বাইরে থেকে কোনো শক্তি দেবো না বা শক্তি নিব না, নিম্ন চাপে বৃহৎ প্রকোষ্ঠে সম্প্রসারিত করলে উহার তাপমাত্রা হ্রাস পায়। দিস ইজ জুল থমসন ফলাফল। পরীক্ষায় আসে জুল থমসন ফলাফল লিখো, এটা একটা সূত্রটা লিখতে হয়। এবং এইভাবে আমরা একটা গ্যাসকে ভিতর দিকে দিই এবং এরকম পাথরের ছিদ্রযুক্ত পাথরের ভিতর দিয়ে পার করে দিই। নাহলে অন্য জিনিস দিলে আবার ওইটা ছিঁড়ে যাবে বা ওইটা ভেঙে যেত। ছিদ্রযুক্ত পাথরের মধ্যে দিয়ে পার করলে এটা আউটলেট এবং এখানে বাইরে ঠান্ডা অবস্থায় গ্যাসটা বের হয়ে আসে। এইভাবে আমরা গ্যাসকে শীতল করি। আর শীতল করার পর সেই গ্যাসকে আবার তরলও করে ফেলতে পারি। হ্যাঁ, তা জুল থমসন ফলাফল বলা হচ্ছে এটাকে। এবং জুল থমসন ফলাফলের যদি রৈখিক চিত্র চায়, রৈখিক চিত্র তোমরা আঁকতে পারো পরীক্ষার খাতায়। চিত্র আঁকবে এইভাবে। এবং যদি টেম্পারেচার দিয়ে আঁকতে বলে তাও তোমরা আঁকতে পারো। বাইরের চাপটা বেশি, এই পাশের চাপটা কম হবে। এইভাবে টেম্পারেচার দিয়েও তোমরা একে দেখাইতে পারো এই টেম্পারেচার ভিন্ন ভিন্ন তাপমাত্রা কমে যাচ্ছে। আর এটা জুল থমসন ফলাফলের ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা পরীক্ষায় আসে। ব্যাখ্যা হলো যে যেহেতু বাইরে থেকে কোনো শক্তি দেওয়া হচ্ছে না, বদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে সম্প্রসারণ হলে কি হবে? গ্যাসের অণুগুলো প্রসারিত হলে অণুর সঙ্গে গতিশক্তি কমে যাবে। হ্যাঁ, এই তখন জুল থমসন ফলাফল। তো গতিশক্তি কমে গেলে তাপমাত্রা কমে যায়, তোমরা জানো। আমরা দেখছি যে গতিশক্তি তাপমাত্রা সমানুপাতিক, আমরা গত ক্লাসে দেখছি। তাহলে ব্যাখ্যাটাও আমাদের এখানে দেওয়া হলো, তোমরা আশা করি এটা লিখে নেবে। তো এইভাবে আমরা গ্যাসের ক্ষেত্রে এবং গ্যাসকে যে তরল করা যায়, এটা একটা ছবি আমি তোমাদের দেখাই। গ্যাস তরল করতেছে। এই যে এটা
একটা গ্যাসকে তরল করছে চাপ প্রয়োগ করে সেই সংকট তাপমাত্রায় নিচে নামিয়ে। আর এর জন্য যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আছে, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা তোমাদের বুঝতে হবে যে ভ্যান ডার ওয়ালস কি বলছেন। আমি বারবার এই দুইটা পয়েন্ট নিচে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। অণুর আকৃতি যে স্বীকার্যটা ছিল আমাদের হাতে, আর আকর্ষণ বিকর্ষণের যে স্বীকার্য ছিল, এই দুটো স্বীকার্য ভুল বলা হয়েছিল। আমরা সেই মানে আদর্শ গ্যাসের জন্য এই দুটো ধরা হয়েছে, বাস্তবের জন্য এই দুটো প্রয়োগ করা যাবে না। তো এই কথাটাই প্রথমে ভ্যান ডার ওয়ালস সাহেব বললেন যে এই দুটো স্বীকার্য ঠিক না। হ্যাঁ, এই দুটো স্বীকার্য ভুল, এবং এইটার উপরে ভিত্তি করে বাস্তব গ্যাসের জন্য বিচ্যুতিটা তিনি বললেন। এবং এই বিচ্যুতির উপর নির্ভর করে তিনি সূত্র দিলেন একটা, সেই সূত্রটাও তোমাদের জানতে হবে। তিনি কি করলেন, এখানে বললেন যে বাস্তব গ্যাস সমূহ আদর্শ অবস্থায় বিচ্যুতির ব্যাখ্যার জন্য বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস গ্যাসের আয়তন ও গ্যাসের চাপের সংজ্ঞা হতে গ্যাসের গতিতত্ত্বের যে বিষয় আণবিক আকারের আয়তন ও আন্তঃনৈবিক আকর্ষণ বিকর্ষণ সম্পর্ক সমূহে অসঙ্গতি তুলে ধরেন। এই অসঙ্গতিটা কিভাবে ভ্যান ডার ওয়ালস সাহেব তুলে ধরলেন আমরা একটু দেখি। হ্যাঁ, আয়তন বিচ্যুতি অসঙ্গতি বললেন যে আমরা জানি গ্যাসের উপাদান কণা সমূহ শূন্য স্থান জুড়ে ভ্রমণ করতে পারে, এই ত্রিমাত্রিক স্থান গ্যাসের আয়তন বলে। গতিতত্ত্ব স্বীকার্য অনুযায়ী গ্যাসের অণুসমূহ জ্যামিতিক বিন্দুর আকার, অর্থাৎ অণুসমূহের কোনো নিজস্ব আকার নেই। বাস্তব গ্যাসের নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপে তরলে এমনকি কঠিনে পরিণত করা যায়। এ থেকে ধারণা করা যায় যে বাস্তব গ্যাসসমূহের আকারজনিত আয়তন রয়েছে, যেটা আদর্শ গ্যাসের জন্য অস্বীকার করা হয়েছিল। গ্যাসের অণুসমূহের আকারজনিত আয়তন বিবেচনা করলে পাত্রের অভ্যন্তরে অণুসমূহের ভ্রমণের বা বিচরণের স্থান কমে যাবে, অর্থাৎ পাত্রের অভ্যন্তরে সম্পূর্ণ স্থান জুড়ে অণুসমূহ আয়তন হিসাবে পাওয়া যাবে না। এই আদর্শ গ্যাস হতে বাস্তব গ্যাসের আয়তন বিচ্যুতি বা অসঙ্গতি বলে, এবং পাত্রের অভ্যন্তরীণ আয়তন ও গ্যাস অণুসমূহের আকারজনিত মোট আয়তনের অন্তর্ফল হলো গ্যাসের আয়তন, মানে ভ্রমণের আয়তন, যে গ্যাস যে স্থান জুড়ে ভ্রমণ করতে পারবে। তাহলে মনে করি অভ্যন্তরীণ আয়তন যদি এরকম হয় ভি হয়, তাহলে ভি থেকে আমাদের অণুর আকারটা বাদ যাবে, বাদ যেয়ে গ্যাসের বিচরণের স্থানটা আমরা পেয়ে যাব। এটাকে বি দ্বারা প্রকাশ করছে বিজ্ঞানী, আয়তন সংশোধন করলেন। তিনি বললেন যে অণুসমূহের আকার আয়তন কে বি দিয়ে, এটাকে সহ আয়তন বলা হয় বি। হ্যাঁ, এই বি নিয়ে আসলেন তিনি, কোভলিউম। তো ভি গ্যাসের যে পিভি ইকুয়াল টু এনআরটি যে সমীকরণ আছে, সেই সমীকরণে ভি কে বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভি মাইনাস এন বি দ্বারা প্রতিস্থাপন করেন। তিনি সমীকরণ সংশোধন করেনি, সমীকরণের দুইটা রাশি সংশোধন করেছেন। এই হলো তার কাজ। হ্যাঁ, তিনি কিন্তু সমীকরণটা সংশোধন করতে পারেননি, সমীকরণের দুইটা রাশি সংশোধন করছেন। তারপরে একটা রাশি তিনি আন্তঃনৈবিক আকর্ষণ বিকর্ষণ বিচ্যুতি। এই যে একটা অণু যদি দেয়ালে ধাক্কা, আমরা যে চাপটা যে চিন্তা করি, অণুর দেয়ালে যদি ধাক্কা মারে, তাহলে সেটা স্বাধীন অণু, সে তো তার পিছন দিকে কোনো টান নাই। হ্যাঁ, কিন্তু যদি আমরা বাস্তব গ্যাসের জন্য যদি চিন্তা করি, তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিছন দিকে কিছু আকর্ষণ বিকর্ষণ আছে। তাহলে এখানে যে এই অণুটা, এই প্রথম যে এই অণুটা, আদর্শ গ্যাসের অণুটা যে বেগে ধাক্কা মারবে, এই বাস্তব গ্যাসের অণুটা সেই বেগে ধাক্কা মারতে পারবে না। এইখানেই সমস্যা। তাহলে এই ধাক্কা পরিমাণ কতটুকু কমলো, এইটা তাহলে আমাদের বের করা দরকার। এইখানে বিজ্ঞানী এই চাপ সংশোধন করলেন। হ্যাঁ, তিনি ওই ভ্যান ডার ওয়ালস চাপ সংশোধন করে এই একটা সমীকরণ তিনি দিলেন। হ্যাঁ, এখানে তিনি চাপটা সংশোধন করলেন কিভাবে, একটু বিস্তারিত লিখতে হবে তোমাদের। হ্যাঁ, তাহলে আদর্শ গ্যাসের যে চাপ পিআই আর বাস্তব গ্যাসের চাপ পিএল দিয়ে যদি আমরা প্রকাশ করি, হ্যাঁ, তোমাদের হাতে সময় নেই, বুঝতেই পারতেছো যে পিএলটা কম হবে। এই কমের পরিমাণটা কতটুকু হবে সেটা তো এখানে বিজ্ঞানী
বলেছেন এই হিসাব নিকাশ করে তোমাদের বইয়ে লেখা আছে দেখবে। চাপ সংশোধন করলেন এবং করে তিনি এই সমীকরণটা দিলেন। চাপ সংশোধিত যে চাপটা আসলো সেই চাপটা তাহলে আমাদের এই চাপ রাশির সাথে যে PV = nRT যে সমীকরণ আছে